Assalamu alaikum. This is Sheikh Muhammad Aslam, Assistant English Teacher, Aral GL School and College. Welcome all of my student another online live class. Today I am going to discuss another important topic. Today I will talk about tag question. So let's talk about the topic. ট্যাগ কোশ্চেনের সাধারণত দুইটি অংশ থাকবে। একটি অংশ স্টেটমেন্ট এবং অপর অংশটিকে বলা হয় কোশ্চেন ট্যাগ। প্রথমে জেনে নেওয়া যাক ট্যাগ কোশ্চেন বিষয়টা কি। ট্যাগ কোশ্চেন হচ্ছে একটি বাড়তি কোশ্চেন যা সাধারণত সেন্টেন্সের সাথে জুড়ে দেওয়া হয়, অর্থাৎ কোন একটা সেন্টেন্সের ব্যাপারে ওই সেন্টেন্সের গুরুত্বটাকে আরো তীব্রতর করার ক্ষেত্রে এই কোশ্চেন ট্যাগটি যুক্ত করা হয়। কোশ্চেন ট্যাগের দুটি অংশ থাকবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেন করতে গেলে দুটি অংশ পাওয়া যাবে। একটা হচ্ছে স্টেটমেন্ট এবং অন্য অংশটিকে বলা হয় কোশ্চেন ট্যাগ। সাধারণত স্টেটমেন্ট অংশটি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্সে হয়ে থাকে। অন্যদিকে কোশ্চেন ট্যাগ অংশটি, যে অংশটি পরীক্ষার্থীদের সলভ করতে বলা হয়, সেই অংশটি সাধারণত ইন্ট্রোগেটিভ স্টেটমেন্টে পরিবর্তন করতে হয়। তো কাজেই আমরা প্রথমে বোঝার চেষ্টা করব স্টেটমেন্টটা কি, কোশ্চেন ট্যাগটা বা কোশ্চেন ট্যাগ বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এখানে আমরা সাধারণত পরীক্ষায় যে অংশটি দেয়া থাকবে সেই অংশটিকে বলবো আমরা স্টেটমেন্ট, আর যে অংশটি করতে বলা হবে সেই অংশটিকে আমরা বলবো কোশ্চেন ট্যাগ। এখানে আমরা তিনটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। প্রথম এক্সাম্পলটি, ইট ইজ এ বিউটিফুল ডে। এখানে ভার্ব হচ্ছে ইজ আর সাবজেক্টটি হচ্ছে ইট। সাধারণত যখন আমরা কোশ্চেন ট্যাগ করতে যাব তখন আমাদের যে বিষয়টা দরকার হবে, এই ভার্ব এবং সাবজেক্টটি আমাদের মুখ্য ভূমিকা পালন করবে কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে। সাধারণত যদি আমাদের স্টেটমেন্টটি পজিটিভ হয়, কোশ্চেন ট্যাগটি নেগেটিভ, এবং যদি স্টেটমেন্টটি নেগেটিভ হয়, কোশ্চেন ট্যাগটি সাধারণত পজিটিভ হয়। আমরা যে তিনটি এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, তিনটি এক্সাম্পলই পজিটিভ স্টেটমেন্ট, যার কারণে কোশ্চেন ট্যাগটি হবে নেগেটিভ। রুলস নাম্বার ওয়ানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যদি আমাদের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগটি নেগেটিভ হবে, আর যদি আমাদের স্টেটমেন্টটি নেগেটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগটি অ্যাফার্মেটিভ হবে। আমরা এখানে প্রথম যে কোশ্চেনটি বা দেয়া আছে, যে প্রথম স্টেটমেন্টে দেয়া আছে হি ইজ ওয়ার্কিং হার্ড দিস ডে। আমি শুরুতেই বলছি যে আমাদের এখানে দরকার হবে ভার্ব এবং সাবজেক্ট। এখানে আমাদের ভার্ব হিসাবে ইসকে পাচ্ছি এবং সাবজেক্ট হিসাবে হি আসতেছে, তো কাজে আমাদের এখানে কোশ্চেন ট্যাগ হচ্ছে ইজন্ট হি। সেম ওয়েতে আমরা যদি পরের স্টেটমেন্টটা লক্ষ্য করি, পরের স্টেটমেন্টে দেখব দে হ্যাভ অলরেডি কমপ্লিটেড দিস, অর্থাৎ এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ এবং সাবজেক্ট হচ্ছে দে এবং স্টেটমেন্টটি হচ্ছে পজিটিভ, তো কাজেই কোশ্চেন ট্যাগটি হবে নেগেটিভ। পরের এক্সাম্পল, ইউ আর নট হ্যাপি অ্যাট অল। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্টটি নেগেটিভ আছে, যেহেতু স্টেটমেন্ট নেগেটিভে আছে তো কাজেই কোশ্চেন ট্যাগটি পজিটিভ হবে, অর্থাৎ এখানে আমাদের অক্সিলারি আর এবং সাবজেক্ট হচ্ছে ইউ, তো কাজে আমাদের উত্তর হবে আর ইউ। এভাবে আমরা পরের এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, হি হ্যাজ নেভার ফলেন ইন লাভ বিফোর। এখানে নেভার শব্দটা যেহেতু একটা নেগেটিভ স্টেটমেন্টকে ব্যাখ্যা করছে, তো কাজেই আমরা কোশ্চেন ট্যাগটিকে পজিটিভ করব, অর্থাৎ হ্যাজ অক্সিলারি, তো কাজে আমরা হ্যাজের জায়গায় হ্যাজ ব্যবহার করব, এবং সাবজেক্ট প্রোনাউন আছে হি, তো প্রোনাউনের জায়গায় আমরা হিকে নিয়ে আসব। পরের স্টেটমেন্টটি হচ্ছে ইউ স এ বার্ড। লক্ষ্য করুন এর আগের যে স্টেটমেন্টগুলো ছিল প্রত্যেকটা স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছিলাম যে অক্সিলারি ভার্ব সেন্টেন্সে থাকার কারণে আমাদের ভার্ব পরিবর্তনের কোনো প্রয়োজন হয় নাই, অক্সিলারি ভার্বটাকে আমরা নিয়ে আসছি, অর্থাৎ ইজের জায়গায় ইজ, হ্যাভের জায়গায় হ্যাভ, আর এর জায়গায় আর, হ্যাজের জায়গায় হ্যাজ। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ আমরা এখানে ভার্বটিকে এবার পাচ্ছি স, যেটা কিনা একটি প্রিন্সিপাল ভার্ব,
তো প্রিন্সিপাল ভার্ব যখন আমাদের কোশ্চেনে স্টেটমেন্ট হিসাবে দেওয়া থাকবে তখন আমাদের খেয়াল রাখতে হবে এটি কোন ফর্মে দেওয়া আছে। তো সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, তো যখন এখানে ভার্ব হিসাবে স আসবে অর্থাৎ পাস্ট ফর্ম আসবে তখন আমরা এখানে ব্যবহার করব ডিড। আর যেহেতু আমাদের স্টেটমেন্টটি পজিটিভ তো কাজে এর সাথে একটি নেগেটিভ ব্যবহার করব, অর্থাৎ ডিডের সাথে নট যোগ করলে এটা কনস্ট্রাকশন করলে আসবে ডিডন্ট, এবং সাবজেক্টের প্রোনাউন দেয়া আছে ইউ, তো ইউ এর জায়গায় ইউ বসতেছে। তো আমরা এখানে যে স্টেটমেন্টটি পাচ্ছি যে ইউ স এ বার্ড, এটার উত্তরে আমরা লিখব ডিডন্ট ইউ। চলে যাচ্ছি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা হচ্ছে উই কুডন্ট ইভালুয়েট দ্য ফ্রিডম। এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে কুড, তো কাজে আমরা কুডের জায়গায় কুড ব্যবহার করব। যেহেতু আমাদের স্টেটমেন্টটি নেগেটিভ তো কাজে আমরা এই কোশ্চেন ট্যাগটিকে পজিটিভ করব। সাবজেক্ট হিসাবে প্রোনাউন আছে উই, তো কাজে আমরা এখানে উই ব্যবহার করব। পরের কোশ্চেন হচ্ছে হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড। এখানে আমরা কোনো অক্সিলারি পাচ্ছি না, প্রিন্সিপাল ভার্ব হিসাবে ভার্বের এস ফর্ম পাচ্ছি অর্থাৎ ল্যাগস। ভার্বের এস ফর্ম থাকলে আমরা এখানে ডাজ ব্যবহার করব, যেহেতু স্টেটমেন্টটি পজিটিভ তো তার সাথে নট করলে আমরা যেই অংশটুকু পাবো সেটা হচ্ছে ডাজন্ট। আর সাবজেক্ট হিসাবে এখানে অলরেডি প্রোনাউন দেওয়া আছে, যার কারণে আমরা এখানে প্রোনাউন হিসাবে ব্যবহার করব হি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড। এটাকে আমরা যখন কোশ্চেন ট্যাগ করব তখন আমাদের উত্তরটা আসবে ডাজন্ট হি। চলে আসছি রুলস নাম্বার 2-তে। রুলস নাম্বার 2-তে আমরা যে বিষয়টা দেখব, সাধারণত ট্যাগ কোশ্চেনের যে ফরমেশন সেখানে ভার্বটি সবসময় যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট থেকে ক্যারি করা হবে, এবং অক্সিলারি বা মোডাল ভার্বকেই আমরা ব্যবহার করব ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে। অর্থাৎ আমরা এখানের যে এক্সাম্পলগুলো আছে তা যদি খেয়াল করি, প্রথমে এখানে আছে আর এবং পজিটিভ স্টেটমেন্ট হওয়ার কারণে আমরা এখানে লিখব আরান্ট। দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি ইজ, যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট তো কাজে নটটা বাদ যাবে, এখানে কোশ্চেন ট্যাগটি পজিটিভ হবে, ইজ হবে। পরের সেন্টেন্সে হ্যাভ অক্সিলারি ভার্ব, এটাকে নেগেটিভ করার জন্য আমরা পাবো হ্যাভেন্ট। পরের স্টেটমেন্টে আমরা যদি দেখি শুড, এটা একটি অক্সিলারি মোডাল অক্সিলারি, তো এবং পজিটিভ স্টেটমেন্ট হওয়ার কারণে এখানে আমরা লিখলাম শুডন্ট। পরের স্টেটমেন্টটি আর, এটাও একটি অক্সিলারি ভার্ব এবং স্টেটমেন্টটি পজিটিভ, যার কারণে এখানে আমরা লিখলাম আরান্ট। পরবর্তী স্টেটমেন্ট আমরা যদি দেখি যে হি ক্যান্ট থাকার কারণে ক্যান হচ্ছে এখানে আমাদের মোডাল অক্সিলারি, তো কাজেই আমরা এখানে ব্যবহার করব ক্যান, কারণ নটটা যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট আমাদের সবসময় পজিটিভ কোশ্চেন ট্যাগ গঠন করবে, তো নটটি এখানে বাদ পড়বে। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি উইল, এবং উইলের সাথে যদি আমরা নট যোগ করি তাহলে কনস্ট্রাকশন করলে হয় ওন্ট। নট কেন, বিকজ এখানে স্টেটমেন্টটি পজিটিভ আছে তাই এটাকে আমাকে নট করতে হচ্ছে। পরবর্তীতে আমরা এই সেন্টেন্সটি যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান হচ্ছে আমাদের অক্সিলারি এবং স্টেটমেন্টটি পজিটিভ, এই কারণে ক্যান্ট। আর আমাদের এখানে যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা আমরা সবসময় সাবজেক্টের প্রোনাউন আমাদের ব্যবহার করতে হবে, তো কাজেই এখানে ব্যক্তি এবং থাকার কারণে এবং সেই ব্যক্তিটি পুরুষ হওয়ার কারণে আমরা এখানে সাবজেক্টকে আমরা কি পাচ্ছি, হি পাচ্ছি। পরের সেন্টেন্সে অক্সিলারি হচ্ছে ইজ, তো কাজেই নেগেটিভ করার জন্য ইজান্ট। আর ফরিদ হচ্ছে এখানে সাবজেক্ট, তো সাবজেক্টের প্রোনাউন হচ্ছে হি। আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, যখন আমাদের স্টেটমেন্ট যে অংশটা আছে অর্থাৎ এই যে অংশটা এটাকে আমরা বলতেছি স্টেটমেন্ট অংশ, এই স্টেটমেন্টটা যদি যে মেইন ভার্বটি সে মেইন ভার্বটি যদি অক্সিলারি ভার্ব না হয়, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে স্লেপ্ট, ওয়ার্ক, ট্রাইস, ভিজিটস, ফরগেট, ফরগট, এখানে প্রত্যেকটা ভার্বই হচ্ছে মেইন ভার্ব, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তো যখন আমাদের অক্সিলারি ভার্ব থাকবে না তো আমাদের এই ভার্বের সাথে মিল করে কখনো ডু অথবা ডাজ এবং কখনো ডিড ব্যবহার করতে হবে। তো সাধারণত যদি আমাদের মেইন ভার্বটি বেস ফর্মে অথবা এস ফর্মে হয় তখন আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব, আর যদি মেইন ভার্বটি পাস্ট ফর্মে থাকে তখন আমরা ডিড ব্যবহার করব। তো আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝি। স্লেপ্ট, এখানে স্লিপের পাস্ট ফর্ম স্লেপ্ট,
তো পাস্ট টেন্স বোঝাইতেছে, যার কারণে আমরা এখানে ব্যবহার করতেছি ডিডান্ট। ওয়ার্ক যেহেতু ভার্বের বেস ফর্ম বসছে, তো কাজে আমরা এখানে ব্যবহার করতেছি ডোন্ট। এখানে ট্রাইস ভার্বের এস ফর্ম, তো কাজে আমরা ব্যবহার করতেছি ডাজন্ট। পরের স্টেটমেন্ট ভিজিটস, যেহেতু এখানে এস ফর্ম বোঝাচ্ছে এই কারণে ডাজন্ট। পরের ভার্বটি এখানে ফরগট, যেহেতু পাস্ট টেন্স বোঝাইতেছে এই কারণে আমরা এখানে ব্যবহার করতেছি ডিডান্ট। পরবর্তীতে রুলস নাম্বার 3-তে আমরা দেখতে পাচ্ছি যে যদি কখনো আমাদের স্টেটমেন্টে প্রোনাউন না থেকে নাউন সাবজেক্ট প্লেসে বা ফ্রেজ যদি সাবজেক্ট প্লেসে থাকে, তখন আমরা কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে প্রোনাউনকে কিভাবে আইডেন্টিফাই করব। বিকজ আমাদের কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে অক্সিলারি এবং তার সাথে একটি প্রোনাউন দরকার হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরান্ট আছে, অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব আছে আর। তো আমরা যেহেতু স্টেটমেন্টটা জানি পজিটিভ নেগেটিভ থাকলে কোশ্চেন ট্যাগটি পজিটিভ হয়, তাহলে আরান্টের পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব আর। আর এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে স্টুডেন্টস। তো স্টুডেন্ট এটি একটি নাউন, তো আমরা নাউনকে কোশ্চেন ট্যাগে আনতে পারবো না, এটা প্রোনাউন ব্যবহার করতে হবে। তো স্টুডেন্টসের প্রোনাউন হচ্ছে দে, তো কাজেই আমরা স্টুডেন্টের পরিবর্তে এখানে ব্যবহার করব দে। পরের স্টেটমেন্টে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে এই সেন্টেন্সের মধ্যে দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, এই সমস্ত অংশটিই হচ্ছে সাবজেক্ট, যেটা কিনা একটা ফ্রেজ। তো আমরা যখন কোশ্চেন ট্যাগ করতে যাব আমাদের দরকার হবে প্রোনাউনের। এই ক্ষেত্রে যদি ফ্রেজাল ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে আমাদের একটা হেড ওয়ার্ড, অর্থাৎ সাবজেক্টের মেইন পার্ট যেটা কিনা ভার্বকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ভার্বকে যে বিষয়টা ডিল করে। সাধারণত আমরা যদি হেড ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ফ্রেজ ওয়ার্ডটি, ফ্রেজকে যদি আমরা বাংলা করি সব শেষে যে ওয়ার্ডটি আসবে সেই অংশটিকে আমরা বলবো হেড ওয়ার্ড। অথবা যদি আমরা পোস্ট মডিফায়ারকে বাদ দিয়ে যে অংশটুকু মেইন ওয়ার্ড সেটিকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা সাবজেক্টকে পাবো। আমি দুইভাবেই বিষয়টা চিন্তা করি। প্রথমে আমরা যদি দেখি পিপলের পরে অফ আওয়ার কান্ট্রি, যেটা কিনা একটা এক্সটেন্ডেড মডিফায়ার হিসাবে আসতেছে, এটা আমাদের দরকার নেই, আমাদের এখানে মেইন সাবজেক্ট হচ্ছে পিপল। এখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমার দেশের জনগণ, অর্থাৎ বাংলা করলে লাস্টে কি আসতেছে দ্য পিপল, তার মানে এখানে হেডওয়ার্ডটা হচ্ছে দ্য পিপল। তো পিপলটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং পিপলের প্রোনাউন হচ্ছে দে, তো কাজে আমাদের এখানে উত্তর হবে আর দে। পরের স্টেটমেন্ট হচ্ছে এখানে শুড, যেটা কিনা একটা মোডাল এবং স্টেটমেন্টটি পজিটিভ, তো কাজে এখানে হবে শুডন্ট। এবং স্টুডেন্টস যেহেতু স্টুডেন্ট বোঝাবে এটা স্টুডেন্টস হবে, প্লুরাল দেয়া আছে, তো স্টুডেন্টস হওয়ার কারণে আমরা এখানে দে ব্যবহার করব। কিন্তু যদি স্টুডেন্টস না হয়ে এখানে যদি স্টুডেন্ট হবে, যদি স্টুডেন্ট হয় কখনো, তখন আমরা এখানে কি করব, হি ব্যবহার করব। অর্থাৎ যদি স্টুডেন্ট হয় তখন হবে হি, আর যদি স্টুডেন্টস হয় তখন হবে দে। রুলস নাম্বার 4-এ চলে যাচ্ছে। রুলস নাম্বার 4-এ সাধারণত একটি সেন্টেন্স যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, অর্থাৎ এতক্ষণ আমরা যে রুলসগুলো নিয়ে কথা বলছি সেগুলো ছিল সবগুলোই সিম্পল সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সটি যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে কি করব। যেমন আমরা যদি দেখি হি টোল্ড দ্যাট ইউ আর নট অ্যাট হোম, তার মানে এখানে হি টোল্ড এটি একটি অংশ, দ্যাট ইউ আর নট হোম এটি আরেকটি অংশ, অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কি, সাধারণত রিলেটিভ প্রোনাউন এবং সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত যে অংশটি থাকে এটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ দ্যাট থেকে বাদবাকি যে অংশটুকু থাকবে এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আর শুরুতে যে অংশটুকু থাকবে এটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ হি টোল্ড এই অংশটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। তো এইভাবে যদি কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ যেই সেন্টেন্সের মধ্যে কিনা একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এই ধরনের স্টেটমেন্টকে যখন আমরা সলভ করব, কোশ্চেন ট্যাগ করব, তখন আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমাদের কোশ্চেন ট্যাগটি হবে প্রিন্সিপাল ক্লজের। সাবঅর্ডিনেট ক্লজটি আমাদের এখানে মুখ্য বিষয় না কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে। তো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের
প্রিন্সিপাল ক্লজ অংশ কোনটি। তো আমরা মনে রাখবো যে রিলেটিভ প্রোনাউন এবং সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে যে অংশটি যুক্ত থাকবে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ওই অংশটি বাদ হবে, বাকি যে অংশটি থাকবে এই অংশটিকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ হি টোল্ড এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এখানে টোল্ড যেহেতু ভার্বের পাস্ট ফর্ম সেই হিসাবে আমরা এখানে ডিডন্ট ব্যবহার করব এবং সাবজেক্ট হচ্ছে হি, তো কাজে এখানে আমাদের আসবে হি। তাহলে সমস্ত উত্তরটা আসছে ডিডন্ট হি। পরের স্টেটমেন্টে যদি আমরা খেয়াল করি, হোয়েন ইউ গো দেয়ার আই উইল মিট ইউ। এখানে হোয়েন ইউ গো দেয়ার, হোয়েনটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, ইউ গো দেয়ার এটি একটি প্রিন্সিপাল ক্লজ। যখনই আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন কোনো একটি প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয় তখন ওই অংশটি হয়ে যায় সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে হোয়েন থেকে শুরু করে দেওয়ার পর্যন্ত এই অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটি আমাদের আলোচনার বিষয় হবে না কোশ্চেন ট্যাগ করার ক্ষেত্রে, আমরা লক্ষ্য করব এই অংশটি, অর্থাৎ আই উইল মিট ইউ এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উইলটা হচ্ছে একটা অক্সিলারি, তো অক্সিলারির সাথে আমরা যদি নট, যেহেতু এখানে পজিটিভ স্টেটমেন্ট তো কাজে এটা নট করতে হবে, তাহলে উইলের সাথে নট করলে হবে কি ওন্ট, এবং আই হচ্ছে এখানে আমাদের প্রোনাউন, তো আমরা উত্তরটা লিখব ওন্ট আই। চলে যাচ্ছি পরের স্টেটমেন্ট, ইট ইজ ফাউন্ড দ্যাট অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড এনসিয়েন্ট কিং হ্যাড মেনি ওয়াইফস। ইট ইজ ফাউন্ড দ্যাট অ্যান অ্যানশিয়েন্ট কিং হ্যাড মেনি ওয়াইফস। তারপর দ্যাটটা একটি রিলেটিভ প্রোনাউন এবং তার পরের সাথে যে অংশটুকু আছে সমস্ত অংশটুকু হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ। তো এই সমস্ত পার্টটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমাদের দেখার বিষয় না, এই অংশটি বাদ দিব। আমাদের কোশ্চেন ট্যাগ করার সময় এই অংশটুকু আমরা মেইনলি ফোকাস করব। তো আমাদের এখানে ইজ থাকার কারণে যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট তো আমরা লিখব ইজন্ট, আর আমাদের সাবজেক্ট হচ্ছে ইট যেটা কিনা একটা প্রোনাউন, তাহলে উত্তর হবে ইজন্ট ইট। চলে যাচ্ছি রুলস নাম্বার 5-এ। রুলস নাম্বার 5-এ সাধারণত যদি কখনো দেখি আমরা স্টেটমেন্টের মধ্যে স্টেটমেন্টটি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনটি বা কোশ্চেন ট্যাগটি আমাদের কি করতে হবে, পজিটিভ করতে হবে। সাধারণত স্টেটমেন্টের মধ্যে যদি নো, নট, নেভার, লিটল, ফিউ, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, সেলডম এই শব্দগুলো থাকে তখন আমরা বুঝবো যে স্টেটমেন্টটি নেগেটিভ আছে, আর নেগেটিভ স্টেটমেন্ট থাকার কারণে কোশ্চেন ট্যাগ অংশটি অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তো আমরা এই শব্দগুলো একটু মনে রাখবো, নো, নট, নেভার, লিটল, ফিউ, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, সেলডম। তো এই সমস্ত শব্দগুলো আসলে স্টেটমেন্টকে নেগেটিভ করবে, সেই ক্ষেত্রে কোশ্চেন ট্যাগ অংশটি অ্যাফার্মেটিভ হবে। যেমন এক্সাম্পলগুলো আমরা যদি খেয়াল করি, আই কুড হার্ডলি গো দেয়ার, এখানে হার্ডলি শব্দটা থাকার কারণে আমরা বুঝতে পারতেছি যে স্টেটমেন্টটি একটি পজিটিভ স্টেটমেন্ট। তো কাজে এটাকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমাদের স্টেটমেন্টটি হার্ডলি থাকার কারণে এখানে হার্ডলি শব্দটা থাকার কারণে আমরা বুঝতে পারতেছি যে স্টেটমেন্টটি একটি নেগেটিভ স্টেটমেন্ট। তো কাজে এটাকে অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে আমরা কি করব, এখানে কুডের সাথে আমরা নট যোগ করব না, যেহেতু এটা অলরেডি নেগেটিভ আছে। পজিটিভ করার ক্ষেত্রে আমরা কি করব, কুডের জায়গায় কুড রাখবো। আর আমরা জানি সাবজেক্ট এখানে আইটা প্রোনাউনেই আছে, তো আমাদের আর চেঞ্জ করতে হচ্ছে না, কুড আই লিখব। দ্বিতীয় অংশ আমরা দেখতে পাচ্ছি রেয়ারলি, এই শব্দটা থাকার কারণে স্টেটমেন্টটি নেগেটিভ হয়ে গেছে এবং এখানে অক্সিলারি পরিবর্তে প্রিন্সিপাল ভার্ব আছে রিমেম্বার্স, অর্থাৎ এখানে এস আছে, এস থাকার কারণে আমরা এখানে কি করব, ডাজ আনবো, আর হি হচ্ছে প্রোনাউন, তো হি এর জায়গায় হি বসতেছে। নেক্সট পরের অংশে পরের স্টেটমেন্টে আমরা যদি বলি ফিউ পিপল ওয়ার প্রেজেন্ট দেয়ার, এখানে অক্সিলারি হচ্ছে ওয়ার, তো ওয়ারের জায়গায় আমরা ওয়ারই ব্যবহার করব, আর আমরা নট করব না। কেন করব না, কারণ ফিউ হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, এটা থাকার কারণে স্টেটমেন্টটি নেগেটিভ হয়ে গেছে, তো কাজে আমরা এখানে নট ব্যবহার করব না। এবং পিপলের প্রোনাউন হচ্ছে দে, তাহলে আমরা এখানে উত্তরটা কি লিখব, ওয়ার দে। পরবর্তী স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কনস্ট্রাকশন করা আছে, অর্থাৎ দেয়ার ইজ লিটল উই ক্যান ডু অ্যাবাউট ইট। এখানে আমাদের প্রিন্সিপাল স্টেটমেন্ট হচ্ছে দেয়ার ইজ লিটল, এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্টেটমেন্ট এবং এটাকে ধরেই আমাদের পরিবর্তন করবে। দ্বিতীয় অংশ আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় অংশ আমাদের মুখ্য বিষয় না, আমাদের প্রিন্সিপাল ক্লজটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। তাহলে আমরা এখানে প্রিন্সিপাল ক্লজ হিসাবে পাচ্ছি দেয়ার ইজ লিটল। তো লিটল শব্দটা থাকার কারণে আমরা বুঝতেই পারতেছি এটা নেগেটিভ স্টেটমেন্ট, তো কাজে আমরা নট করব না। কিন্তু কথা হচ্ছে এখানে ইজ কিভাবে আসলো, এটা তো হ্যাজও হইতে পারে। আমরা মনে রাখবো যে সাধারণত কনস্ট্রাকশন করার ক্ষেত্রে, অর্থাৎ
এই যখন আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে কোনো একটা পরের শব্দ পাবো এটাকে কনস্ট্রাকশন বলে, অর্থাৎ ওইখানে আমরা কোনো একটা ওয়ার্ডের সংক্ষিপ্ত ভার্সন ব্যবহার করতেছি। অর্থাৎ আমরা যেখানে এখানে দেয়ার হ্যাজ হইতে পারে, দেয়ার ইজও হইতে পারে, কিন্তু আমরা সেন্টেন্সটা যদি একটু ভালো করে খেয়াল করি অর্থটা দেখলে আমরা বুঝবো যে এখানে হ্যাজ না ইজ বোঝাইতেছে। তো কাজেই আমরা এখানে কি পাচ্ছি বুঝতেই পারতেছি যে এটা একটা ইজ, তো কাজেই আমরা এখানে ইজ ব্যবহার করব এবং সাবজেক্ট যেহেতু দেয়ার, তো দেয়ারের জায়গায় দেয়ারই থাকবে। সাধারণত সাবজেক্টে হেয়ার অথবা দেয়ার থাকলে আমরা কোশ্চেন ট্যাগের করার সময় এখানে হেয়ারের জায়গায় হেয়ার এবং দেয়ার থাকলে দেয়ার করব। পরের স্টেটমেন্ট ইট ইজ হার্ডলি রিমেইন্ড, অর্থাৎ এখানে হার্ডলি থাকার কারণে স্টেটমেন্ট নেগেটিভ, আর ইট ইজ এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। তো কথা হচ্ছে যে এখানে ইট ইজ না ইট হ্যাজ কোনটা হবে এটাই হচ্ছে ব্যাপার। এখানে আমরা যদি দেখি রেইন্ট এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এবং সাবজেক্টের সাথে তার রিলেশন অ্যাক্টিভ। তো এই কারণে ভার্বের সাথে যদি সাবজেক্টের রিলেশন অ্যাক্টিভ হয় তখন আমরা বুঝতে পারলাম যে এখানে ইজ হবে না। যদি প্যাসিভ হইতো তাহলে সে বিষয়টা ভিন্ন হইতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাক্টিভ সম্পর্ক আসতেছে। তো আমরা এখানে কি করব যে এটা ইজ না হ্যাজ ধরবো, তাহলে এটা হবে ইট হ্যাজ হার্ডলি রেইন্ড, ইট হ্যাজ হার্ডলি রেইন্ড। তাহলে এখানে যেহেতু হ্যাজ হবে তাহলে আমরা হ্যাজের জায়গায় হ্যাজ ব্যবহার করতেছি আর ইটের জায়গায় ইট, তাহলে উত্তরটা হলো কি হ্যাজ ইট। এরপরে রুলস নাম্বার 6 এর এক্সাম্পলগুলো যদি আমরা খেয়াল করি, যে যখন আমাদের সাবজেক্টগুলোতে কনস্ট্রাকশন করা থাকে এই সমস্ত ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো ভার্বের দিকে, কারণ হিয়ের পরে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস পাই এটা দুই হইতে পারে, অর্থাৎ এটা ইজও হইতে পারে হ্যাজও হইতে পারে। এখন এটা ইজ না হ্যাজ এটা ডিপেন্ড করবে পরবর্তী প্রিন্সিপাল ভার্বের উপরে। যদি অ্যাপোস্ট্রফি এস এর পরে আমরা যদি দেখি আইএনজি আছে তখন আমরা বুঝবো এটি ইজ, আর যদি দেখি যে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে তখন বুঝবো এটা হ্যাজ। তো এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইজ আছে, স্টেটমেন্টে পজিটিভ, এই কারণে ইজন্ট হি, আর পরের অংশে স্টেটমেন্টটি পজিটিভ এবং এটা হ্যাজ বুঝাইতেছে এই কারণে হ্যাজন্ট হি। এইভাবে করে যদি আমরা কখনো অ্যাপোস্ট্রফির পরে ডি দেখি সেটা উডও হইতে পারে হ্যাডও হইতে পারে। এখন আমরা বুঝবো কি করে উড না হ্যাড। যদি এই ডি এর পরে আমরা দেখি যে ভার্বের বেস ফর্ম বসে যেমন গো, তখন আমরা বুঝবো এটা উড, কারণ মুডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। আর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন বুঝবো এটি হ্যাড। তো কাজে আমরা প্রথমটা বুঝতে পারতেছি যে এটা উড আছে, তাহলে আমরা উডের সাথে যদি নেগেটিভ করি অর্থাৎ নট করি তাহলে হবে কি উডান্ট, আর হি এর জায়গায় হি, তাহলে উত্তরটা হবে উডান্ট হি। আর পরের অংশে যেহেতু আমরা বুঝতে পারতেছি এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো কাজে এটা হ্যাড, হ্যাডের সাথে নেগেটিভ করলে হ্যাডান্ট, আর সাবজেক্টের জায়গায় হি, তাহলে কি হলো হ্যাডান্ট হি। এর পরবর্তীতে রুলস নাম্বার 7টা যদি আমরা খেয়াল করি, রুলস নাম্বার 7 আমরা দেখতে পাচ্ছি হ্যাজ, হ্যাভ, হ্যাড। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ধরনের অক্সিলারি ভার্ব কখনো কখনো মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়, আবার কখনো কখনো প্রিন্সিপাল ভার্ব হিসাবেও ব্যবহার হয়। তো সাধারণত অক্সিলারি ভার্বের মেইন সংজ্ঞাটাই হচ্ছে এরকম যে যদি সেন্টেন্সের মধ্যে ভার্বের নিজস্ব অর্থ থাকে তখন তাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব, আর যদি অর্থ না থাকে তখন তাকে আমরা বলি অক্সিলারি ভার্ব। তো আমরা যদি এই স্টেটমেন্টগুলো খেয়াল করি, দ্য ম্যান হ্যাজ এ লট অফ ওয়ার্ক, অর্থাৎ মানুষটির অনেক কাজ আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাজের অর্থ আছে। পরের স্টেটমেন্টে আমরা এই যদি এটাও দেখি যে হি হ্যাড এ শার্প লুক, এখানেও হ্যাডের নিজস্ব অর্থ আছে। তো কাজে এখানে হ্যাজটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করতেছে এবং এখানেও হ্যাডটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করতেছে, যদিও হ্যাভ এবং হ্যাজ মূলত অক্সিলারি ভার্ব, কিন্তু এই স্টেটমেন্টটি দুটোতে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের মতো কাজ করতেছে। এখন এই ধরনের ক্ষেত্রে আমরা যদি ট্যাগ কোশ্চেন করতে যাই সেই ক্ষেত্রে আমরা দুইভাবেই করতে পারি, অর্থাৎ যদি আমরা ব্রিটিশ নিয়মটা ফলো করি তাহলে আমরা হ্যাজেন্ট এবং তারপর সাবজেক্ট যেটা থাকবে তার প্রোনাউনকে ব্যবহার করব। এখানে সাবজেক্টের প্রোনাউন হচ্ছে দ্য ম্যান, তো কাজেই ম্যানের পরিবর্তে হি। এবং পরবর্তীতে যদি আমরা খেয়াল করি যে আমরা ব্রিটিশ না আমেরিকান নিয়ম গ্রামারের যে রুলসটা আছে সেটা ফলো করব, সেক্ষেত্রে আমরা এটাকে প্রিন্সিপাল ভার্ব ধরে এটা যেহেতু এস ফর্মে আছে তো কাজে এটার পরিবর্তে আমরা ডাজন্ট করতে পারি।
আবার যদি পরের স্টেটমেন্টে আমরা খেয়াল করি, যদি আমরা ব্রিটিশ নিয়ম ফলো করি তাহলে আমরা এখানে হ্যাডের জায়গায় আমরা হ্যাড অ্যান্ড করতে পারি। আর যদি আমেরিকান নিয়মটা ফলো করি সেই ক্ষেত্রে আমরা এটা হ্যাড যেহেতু পাস্ট ফর্ম সেহেতু আমরা এটা ডিডান্ট ধরে করব। তো এখানে পরীক্ষায় দুইভাবেই করা যায়, ব্রিটিশ অথবা আমেরিকান, যে কোনো একটা নিয়ম করলেই পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে। এখানে চিন্তা করার কোনো ডিফিকাল্টিস ফেস করতে হবে না। তো যার যেটা ভালো পছন্দ হয় সে ওইভাবেই করার চেষ্টা করবে। পরবর্তীতে আছে রুলস নাম্বার 8। রুলস নাম্বার 8 সাধারণত সাবজেক্টে যদি হেয়ার, দেয়ার অথবা ইট যদি সাবজেক্ট প্লেসে থাকে সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে কোশ্চেন ট্যাগ থেকে কোশ্চেন ট্যাগটা গঠন করতে যাই সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে হেয়ার, দেয়ার, ইট যদি থাকে স্টেটমেন্টের সাবজেক্ট, তো আমাদের কোশ্চেন ট্যাগের বেলায় আমরা সবসময় কী করব, ওটাকেই সাবজেক্ট ধরবো। যেমন এখানে হেয়ার আছে, পরেরটা আমরা এখানে কোশ্চেন ট্যাগেও হেয়ারই কি পাচ্ছে। এখানে দেয়ার আছে, তো কাজে এখানে আমরা দেয়ারকেই ব্যবহার করবো। এখানেও দেয়ার আছে, এটাও দেয়ার ব্যবহার করতেছি। এখানে ইট আছে, তো এখানে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে ইট ব্যবহার করতেছি। অর্থাৎ মূল কথা হচ্ছে যদি আমার স্টেটমেন্টটি হেয়ার, দেয়ার অথবা ইট ইন্ট্রোডাক্টরি হিসাবে হেয়ার, দেয়ার এবং ইট ব্যবহার হয় কোশ্চেন ট্যাগ করার বেলায়, আমরা কি করব, কোশ্চেন ট্যাগ করার বেলায় আমরা এটাকেই সাবজেক্ট হিসাবে ধরবো এবং কোশ্চেন ট্যাগের প্রোনাউন হিসাবে এটাকেই ব্যবহার করব। পরবর্তীতে চলে আসছি রুলস নাম্বার 9। রুলস নাম্বার 9-এ আমরা যে বিষয়টা কথা বলবো, রুলস নাম্বার 9-এর বিষয়টা হচ্ছে যদি কখনো সাবজেক্ট প্লেসে সামবডি, সামওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এনিওয়ান, এনিবডি এই ধরনের বিষয় যদি থাকে, অর্থাৎ এই ধরনের শব্দ যদি সাবজেক্ট প্লেসে থাকে সেই ক্ষেত্রে আমরা যখন কোশ্চেন ট্যাগটি করতে যাব সাবজেক্ট হিসাবে এগুলো থাকলে আমরা প্রোনাউন হিসাবে কাকে পাবো, দেকে পাবো। যেমন এখানে আছে সামবডি বিল্ড দ্য ক্যাসেল, তো এখানে সামবডির পরিবর্তে আমরা ব্যবহার করতেছি প্রোনাউন হচ্ছে কি দে। আর বিল্ডটা যেহেতু ভার্বের পাস্ট ফর্ম, তো কাজেই বিল্ড পাস্ট ফর্ম হওয়ার কারণে এখানে ডিড ব্যবহার করতেছি। স্টেটমেন্টটি পজিটিভ হওয়ার কারণে এখানে তার সাথে নট করতেছি, ডিডের সাথে নট করলে এটা হচ্ছে ডিডান্ট। তাহলে সমস্ত স্টেটমেন্টে হচ্ছে কি ডিডান্ট দে, অর্থাৎ এখানে সামবডি আছে তার পরিবর্তে আমরা দে ব্যবহার করতেছি। পরের অংশে আমরা যদি খেয়াল করি এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট, এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট, তো এভরিওয়ান এখানে সাবজেক্ট, তো তার প্রোনাউন হচ্ছে দে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের এখানে অক্সিলারি ছিল কিন্তু ওয়াজ, কিন্তু আমরা এখানে ওয়াজ ব্যবহার করব না। কেন? কারণ আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে, প্লুরাল হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সেক্ষেত্রে সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে। তো কাজে আমরা এখানে যদিও দেখতে পাচ্ছি ভার্বটা ওয়াজ, কিন্তু আমরা এখানে ওয়াজন্ট করতে পারবো না। কেন? কারণ এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে দে, তো কাজে আমাদের এখানে কি করতে হবে, ওয়ার করতে হবে। পরের অংশে যেহেতু আছে নোবডি, নোবডি থাকার কারণে আমরা ব্যবহার করব দে, আর নো থাকার কারণে স্টেটমেন্টটি পজিটিভ হয়ে যাবে, তো কাজে এটার সাথে নট করা যাবে না। এখানে হ্যাজ আমরা ব্যবহার করতে পারবো না। কেন? হ্যাজটাকে আমরা হ্যাভ করতেছি এই কারণেই, দে হচ্ছে প্লুরাল, তো কাজে প্লুরালের সাথে সিঙ্গুলার হ্যাজ ব্যবহার না করে আমরা প্লুরাল হ্যাভ ব্যবহার করব। অর্থাৎ এখানে যেহেতু দে আসছে তো কাজে এখানে আমরা হ্যাভ ব্যবহার করব। পরের এক্সাম্পলটা আমরা যদি খেয়াল করি যে নোবডি ওয়াজ দেয়ার, তো নোবডি ওয়াজ দেয়ার, এখানে নোবডি শব্দটা থাকার কারণে এখানে প্রোনাউন হিসাবে আমরা ব্যবহার করব দে। আর ওয়াজ যেহেতু আমাদের অক্সিলারি, ওয়াজটা ওয়ার হবে। কেন? আমি আগেই বলছি যে আমাদের সাবজেক্টটা হচ্ছে দে হচ্ছে প্লুরাল, তো কাজেই দের সাথে তো ওয়াজ হবে না, ওয়াজটা সিঙ্গুলার, এই কারণে আমরা ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহার করব। আর এখানে নট থাকার কারণে স্টেটমেন্টটি নেগেটিভ ছিল, তো কাজে এটাই কোশ্চেনটা একটি পজিটিভ হবে। পরবর্তীতে আমরা দেখতেছি সামবডি, এটা প্রোনাউন হচ্ছে দে, আর এখানে ওয়ান্টেড যেহেতু আমরা পাচ্ছি এটা পাস্ট টেন্স, তো কাজে এটা আমরা কি করব, ডিডান্ট করব। চলে আসছি পরবর্তী অংশে। পরবর্তী অংশে আমরা যদি দেখতে পাচ্ছি যে সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং, অর্থাৎ সাম, এভরি, এনি, নো এর সাথে যদি বডি অথবা ওয়ান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রোনাউন হিসাবে দে ব্যবহার করতেছিলাম, কিন্তু এবার আসছে থিং, তো এটা বস্তুবাচক ধারণা বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসাবে ব্যবহার করব ইট। অর্থাৎ আগে যেখানে আমরা ব্যবহার করছিলাম দে, এখানে ব্যবহার করব ইট। অর্থাৎ এখানে আছে সামবডি, সামথিং হ্যাজ হ্যাপেন টু ইউ, তো এখানে সামথিং থাকার কারণে আমরা ব্যবহার করতেছি ইট। এখানে ভার্ব আছে হ্যাজ, তাইলে হ্যাজের পরিবর্তে আমরা হ্যাজেন্ট করব। কেন? কারণ স্টেটমেন্টটি পজিটিভ, তো কাজে কোশ্চেনটা একটি নেগেটিভ। পরবর্তীতে আমরা দেখছি নাথিং ক্যান হ্যাপেন, তো এখানে ক্যান হচ্ছে আমাদের
ক্যান হচ্ছে আমাদের অক্সিলারি, তো ক্যানের পরিবর্তে ক্যানই থাকবে। কেন? এখানে নো আছে, তাই না? নো থাকলে স্টেটমেন্টটি নেগেটিভ হওয়ার কারণে কোশ্চেনটা একটি পজিটিভ হবে। আর নাথিং এর প্রোনাউন হিসাবে আমরা ইট ব্যবহার করতে, তাই নাথিং ক্যান হ্যাপেন, এটার পরিবর্তে আমরা লিখব ক্যান ইট। চলে আসছি রুলস নাম্বার 10। রুলস নাম্বার 10-এ আমরা যদি দেখি যে সাধারণত ইম্পারেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ যদি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, এই সমস্ত ক্ষেত্রে আমরা উইল অথবা ক্যান ব্যবহার করতে পারি। সাধারণত অধিকাংশ ক্ষেত্রে উইল অথবা ওন্ট দুইটাই ব্যবহার করা যায়, অর্থাৎ উইল ইউ করা যায় অথবা ওন্ট ইউ করা যায়। কেন? কারণ এখানে ইম্পারেটিভ স্টেটমেন্টগুলোতে ইউ হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টটা উজ্জ্ব অবস্থায় আছে। সাবজেক্টটা যেহেতু উজ্জ্ব অবস্থায় আছে, তো কাজে আমরা বুঝলাম যে এখানে সাবজেক্টটা হচ্ছে ইউ, তো কাজে আমরা এখানে ইউ ব্যবহার করব। আর বাকিটা হচ্ছে স্টেটমেন্টটি ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা চাইলে ওন্ট অথবা উইল দুইটাই ব্যবহার করতে পারি, অর্থাৎ সিট ডাউন আমরা চাইলে এটা উইলেও করতে পারি অথবা ওন্ট ইউ করতে পারি, আবার চাইলে আমরা এটা ক্যান্ট ইউ করতে পারি। তবে আমি সাজেস্ট করবো পরীক্ষা তোমরা ক্যান্ট অ্যাভয়েড করে ওন্টটাই ব্যবহার করবে, অর্থাৎ এখানে ওন্ট ইউ বা উইল ইউ এইভাবে কোশ্চেনটা একটি করার চেষ্টা করবে। তবে তোমাদের জানার সুবিধার্থে তোমাদের জানা থাকার দরকার আছে যে এখানে আমরা চাইলে এটা ক্যান্ট ইউও করতে পারি। এরপরে চলে যাচ্ছে আমরা রুলস নাম্বার 11, অর্থাৎ রুলস নাম্বার 11-তে চলে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি সাবজেক্টটি লেটস অথবা লেট আস এইভাবে যদি শুরু হয়, অর্থাৎ লেটস অথবা লেট আস যদি থাকে সাবজেক্টে, সেই ক্ষেত্রে আমরা ভার্ব যেই অংশটু আছে এবং তার সাথে যে প্রোনাউনটি আছে এটি সবসময় আমরা এইভাবে করব যে শ্যাল উই ব্যবহার করব। অর্থাৎ যদি আমাদের সেন্টেন্স লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা ভার্ব মানে কোশ্চেন ট্যাগ অংশে সবসময় কি ব্যবহার করব? শ্যাল উই। অর্থাৎ লেটস থাকুক আর লেটাস থাকুক, এটা সবসময় শ্যাল উই হবে। অর্থাৎ লেটস অথবা লেটাস, আমরা প্রথম অংশে দেখতে পাচ্ছি লেটাস, পরের অংশে পরের স্টেটমেন্টে দেখতে পাচ্ছি যে লেটস, অর্থাৎ লেটস অথবা লেটাস যেটাই থাকুক আমরা সবসময় এখানে কোশ্চেনটা করার সময় কি লিখব? শ্যাল উই। চলে আসছি পরবর্তী রুলস, অর্থাৎ রুলস নাম্বার 12। এরপরে চলে আসছে আমরা রুলস নাম্বার 12। রুলস নাম্বার 12-এ আমরা সাধারণত কিছু এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রম কিছু এক্সাম্পল দেখব, এগুলো একটু আমরা একটু খেয়াল রাখবো, যেটা একটু স্বাভাবিক নিয়মের থেকে একটু বাইরে হওয়ার চেষ্টা করবো। এই বিষয়গুলো আমরা একটু মনোযোগের সাথে একটু সলভ করার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে আই অ্যাম রাইট, অর্থাৎ এখানে আই এর পরে কনস্ট্রাকশন ব্যবহার করে অ্যাম করা হচ্ছে, অর্থাৎ এটা বোঝাচ্ছে আই অ্যাম। তো আই অ্যামের সাথে যদি থাকে স্টেটমেন্টটা পজিটিভ বোঝাচ্ছে, কোশ্চেনটা একটি আমরা নেগেটিভ করব। তো আমরা এখানে ব্যবহার করতেছি আরান্টাই, তো আমি এখানে আরান্ট না ব্যবহার করে চাইলে এইনটাই ব্যবহার করতে পারি, অর্থাৎ AINT এইনটাইও করতে পারি, অর্থাৎ এইনটাই অথবা আরান্ট, কিন্তু আমি অ্যামান্ট বলতে পারবো না, অর্থাৎ আমাদের এখানে বলতে হবে আরান্টাই অথবা এইনটাই, এইভাবে করব। দ্বিতীয় অংশ হচ্ছে উই হ্যাড টু সুইম, তো এখানে ভার্বটা হচ্ছে হ্যাড টু, এটা যেটা কিনা একটা সেমি মোডালের মতো কাজ করবে। তো এরকম যদি হ্যাড টু থাকে তাহলে আমরা লিখবো ডিডান্ট, আর যদি হ্যাজ টু থাকে তাহলে লিখবো আমরা ডাজন্ট, আর যদি হ্যাভ টু থাকে তাহলে আমরা লিখবো ডোন্ট। তো আমরা এখানে যেহেতু পাচ্ছি হ্যাড টু, তো কাজেই আমরা এখানে ব্যবহার করতেছি ডিডান্ট। পরে হচ্ছে অট টু থাকলে আমরা এই ক্ষেত্রে এটাও একটু ব্যতিক্রম মনে রাখবো যে অট টু থাকলে আমরা লিখবো শুডন্ট, হ্যাজ টু থাকলে ডাজন্ট, উইল থাকলে উইলের সাথে নট করলে আমরা এটা পাবো কি ওন্ট, উইলের সাথে নট করলে উইল নট হবে না, কিন্তু হবে কি ওন্ট। ক্যান থাকলে ক্যান্ট হবে, আমরা লক্ষ্য রাখবো যে এখানে কিন্তু ডাবল এন আসবে না, একটা এন আসবে। সাধারণত কনস্ট্রাকশন করার ক্ষেত্রে আমরা যেখানে কনস্ট্রাকশন করি ও যেই নটের ওর পরিবর্তে অ্যাপোস্ট্রফি হয়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা এন থাকার কারণে একটা এন চলে যাচ্ছে, অর্থাৎ ক্যান থাকলে আমরা কি পাচ্ছি ক্যান্ট। পরে হচ্ছে শাল অ্যাকমপ্লিশ, শাল থাকলে শালের সাথে নট করলে শ্যান্ট হবে, হ্যাভ টু থাকলে ডোন্ট হবে। এবং সবশেষ এখানে কিছু এক্সাম্পল তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য দেয়া থাকলো, তুমি বাসায় এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে সমস্যাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে। আমি চেষ্টা করব পরবর্তী যে ক্লাসটি আছে, পরবর্তী ক্লাসে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, সমস্যা নিয়ে কথা বলতে তোমাদের সমস্যাগুলো নিয়ে আরও বিস্তরভাবে কথা বলা থাকে, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করবে। যত বেশি এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করবে এই বিষয়টি সম্বন্ধে তোমাদের তত বেশি ধারণা আরও স্পষ্ট হবে। আর এছাড়াও আমার যেই চ্যানেলটি অর্থাৎ ফেসবুক পেজ অর্থাৎ অনলাইন ইংলিশ স্কুল যেই ফেসবুক পেজটি আছে, এই পেজটিতে তোমরা নিয়মিত
যেই ক্লাসগুলো হয় তার আপডেট জানতে পারবে। তোমরা অনলাইন ইংলিশ স্কুল ফেসবুকের যে পেজটি আছে সেই পেজটিও ফলো করার চেষ্টা করবে। এছাড়াও ইউটিউবে আরেকটি চ্যানেল আছে আমার, যেই চ্যানেলটি হচ্ছে ওই একই নাম, অনলাইন ইংলিশ স্কুল ইউটিউব চ্যানেল। তো ওই লিঙ্কটাও তোমরা ফলো করার চেষ্টা করবে। ইউটিউব চ্যানেলটিতেও এই ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে আপলোড করব। তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে বারবার ভিডিওগুলো দেখবে, সমস্যাগুলো কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করবে, যাতে আমি বিষয়গুলো তোমাদের সাথে কমিউনিকেট করতে পারি, তোমাদের সমস্যাগুলো নিয়ে আরও ডিসকাশন করতে পারি। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।